ক্লিয়ার? জি স্যার। পিগমেন্ট গুলোকে আমরা সব জায়গায় ইউজ করতে পারি। পিগমেন্টের আসলে ডাইজ আর পিগমেন্টের আরেকটা ডিফারেন্স হচ্ছে ডাইজের ফাইবারের প্রতি অ্যাফিনিটি আছে, মানে হচ্ছে একটা সার্টেন টেম্পারেচার, সবাই আছে ক্লাসে, একটা সার্টেন পিএইচ এ 15 জন আছে। ওকে, একটা সার্টেন টেম্পারেচার, একটা সার্টেন পিএইচ বা কনসেন্ট্রেশন ঘনত্ব দিলে যে যে প্যারামিটার গুলো আমরা সাইডে লিখি আর কি, M/L কনসেন্ট্রেশনটাকে আমরা সাধারণত কনসেন্ট্রেশন কে আমরা M/L দিয়ে ম্যাটেরিয়ালিস্ট লিকার দিয়ে প্রকাশ করি। এই জিনিসগুলো একটা নির্দিষ্ট মাত্রায় দিলে সে ফাইবারের প্রতি অ্যাফিনিটি শো করবে। অ্যাফিনিটি মানে হচ্ছে আকর্ষণ, সে ফাইবারের মধ্যে প্রবেশ করতে চাইবে, নিজে নিজে স্বেচ্ছায় চলে যাবে। আর ডিরেক্ট ডাইজটা হচ্ছে সাবস্টেন্টিভ, কিছু ডাইজ হচ্ছে সাবস্টেন্টিভ। সাবস্টেন্টিভ আর অ্যাফিনিটির মধ্যে পার্থক্য হচ্ছে সাবস্টেন্টিভের কোন রকমের প্যারামিটার লাগে না, সে নর্মাল কন্ডিশনে নর্মালি প্রাকৃতিক ভাবেই ফাইবারের মধ্যে ঢুকে যায়, কোন রকম কন্ডিশন তার লাগে না। ক্লিয়ার? জি স্যার। আর পিগমেন্ট গুলো ফাইবারের প্রতি কোন রকম সাবস্টেন্টিভিটি তো নাই, কোন রকম অ্যাফিনিটি নাই, নো অ্যাফিনিটি। ওকে, সে ফাইবারের মধ্যে যেতে চায় না। যেতে যখন চায় না, ফাইবারের সাথে তার রিঅ্যাকশন করা বা ফিক্সড হওয়া তো পরের কথা, দূরের বাদ, তাই না? তাহলে তাকে ফাইবারের মধ্যে আমরা ভিন্নভাবে আটকায় দিই। সেই ভিন্নভাবে আটকায় দেওয়ার জিনিসটার নাম হচ্ছে বাইন্ডার, বন্ধক, বন্ধন তৈরি করে দিই বাইন্ডারের মাধ্যমে। পিগমেন্ট গুলোকে আমরা ফ্যাব্রিকের জন্য ইউজ করি বাইন্ডারের মাধ্যমে, এবং যাবতীয় ম্যাটেরিয়ালের মধ্যে বাইন্ডারের মাধ্যমে ইউজ করা যায়, বাইন্ডারের মাধ্যমে ইউজ করা হয়। যেমন দেয়ালে রং করি না, জি স্যার। স্ট্যাম্পার দিয়ে, স্ট্যাম্পারের মধ্যে আসলে কি থাকে? বাইন্ডার থাকে আর পিগমেন্ট থাকে। ডিস্টেম্পারের বাইন্ডার গুলো কি? অ্যাক্রাইলিক বাইন্ডার, বার্জার অ্যাড দেয় না, পলি অ্যাক্রাইলিক ডিস্টেম্পার, অ্যাক্রাইলিকটা থাকে বাইন্ডার। এই অ্যাক্রাইলিক বাইন্ডার আমরা ফ্যাব্রিকে ইউজ করি, ফ্যাব্রিকে আরো অনেক বাইন্ডার ইউজ করি, ন্যাচারাল বাইন্ডার। ন্যাচারাল বাইন্ডারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে রাবার, যেটা ন্যাচারাল রাবার, যে রামুতে যে রাবার চাষ হয় ওইটাকে ল্যাটেক্স বলে, ল্যাটেক্স। এই রাবার দিয়ে আমরা ফ্যাব্রিকের সাথে এটাকে আটকে রাখি, বাইন্ড করি। বাইন্ডার যে কোনো রাফ সারফেসেই তোমার গ্রিপ করার, আঁকড়ে ধরার ক্ষমতা রাখে। কেমন? সুপার গ্লু ইউজ করো না, সুপার গ্লু? জি স্যার। ওটা একটা বাইন্ডার, ওইটা অল্প টেম্পারেচারেই রিঅ্যাকশন করে ফেলে, মানে অল্প সময়ে রুম টেম্পারেচারে কয়েক ফোঁটা দিলা 2-3 সেকেন্ডের মধ্যে সে একটা রাফ সারফেসকে আর একটা রাফ সারফেসের সাথে অ্যাড করে ফেলতে পারে। সাধারণত কোনো জায়গা ভেঙে গেলে কি হয়, ওই জায়গাটাতে একটা রাফ সারফেস ক্রিয়েট হয়, তখন সে আঁকড়ে ধরে। দেয়াল যদি মসৃণ হয় তখন সেখানে ডিস্টেম্পার করা যায় না। কি করে জানো? যারা ডিস্টেম্পার করে ওরা করে কি, দেয়ালটাকে আগে ঘষে রাফ করে, রাফ করে তারপরে তার মধ্যে ডিস্টেম্পারটা অ্যাড করে, মানে পলিশ করে দেয়। পলিশ করলে পরে কি হয়, কিছুক্ষণ পরে তো 20 মিনিট 30 মিনিট পরে আস্তে আস্তে বাইন্ডার গুলো একটা আরেকটার সাথে রিঅ্যাকশন করে পলিমার গঠন করে। অ্যাক্রাইলিক গুলা তখন তো মনোমার হিসেবে থাকে, পলিমার ক্রিয়েট করতে থাকে, এবং পলিমার ক্রিয়েট হয়ে গেলে দেন পুরোটা রং হয়ে যায়। আর এর ফাঁকে ফাঁকে আমাদের পিগমেন্ট গুলো মিশানো আছে। এই পিগমেন্ট গুলো যেহেতু ওয়াটার সলিউবল না, সেহেতু এই পিগমেন্ট গুলোকে আমরা ডিসপার্জিং এজেন্ট দিয়ে ওই বাইন্ডারের মধ্যে অ্যাড করে দিই, মানে কোম্পানি অ্যাড করে দেয়। আচ্ছা,
এই বাইন্ডার দিয়ে আমরা হচ্ছে পিগমেন্ট প্রিন্ট করব, ঠিক আছে? এবং বাইন্ডার দিয়ে পিগমেন্ট ডাইংও করা যায়। প্রিন্ট করার সময় একটা সার্টেন ডিজাইনের মধ্যে করব। ধরো একটা নাম লিখলাম মেসি, মেসির জার্সির পিছনে মেসি লেখা থাকে না, এই নামটুকু শুধু আমরা প্রিন্টিং করব প্রিন্টিং এর সময়। আর যদি ডাইং করি তাহলে ফুল ফ্যাব্রিকটাকে বাইন্ডার আর পিগমেন্ট দিয়ে প্রলেপ দিয়ে দিব, প্রলেপ দিয়ে দেন ওই সার্টেন টেম্পারেচারে বাইন্ডারটাকে আমরা কিউরিং করব, মানে বাইন্ডারের রিঅ্যাকশনটা যাতে হয়ে যায়, ঠিক আছে? বুঝতে পেরেছো? কিছু কিছু বাইন্ডার রুম টেম্পারেচারে প্রলং টাইম, লম্বা সময় ধরে রিঅ্যাকশন করে, আর সেটাকে যদি তুমি টেম্পারেচার বাড়ায় দাও তাহলে টাইম কমে যাবে। ধরো 120 ডিগ্রি সেলসিয়াসে দিলা তাহলে 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে কাজ। 180 ডিগ্রি দাও তাহলে 10 সেকেন্ডের মধ্যেই বাইন্ডারের রিঅ্যাকশন কমপ্লিট করে ফেলবে। আর যদি রুম টেম্পারেচারে করো তাহলে হয়তো 20 মিনিট 30 মিনিট সময় লাগবে। বুঝতে পারছো? স্যার এখানে কিউরিং এর কাজটা কি স্যার? কিউরিং এর কাজ হচ্ছে এই যে বাইন্ডারের কিউরিং মানে সেখানে কোনো রিঅ্যাকশন হচ্ছে, কিউর হচ্ছে। হ্যাঁ, আমরা তো জানি যে সল্টের কাজ মানে কিউরিংটা। কি জানো? স্যার সল্টের কাজ। তোমরা তো কি জানো বলো? সল্ট, সল্ট কি স্যার ওই কাজ যে করে খাদ্য curing এ? সংরক্ষণে পড়ছিলাম যে স্যার ওই যে যে কি চামড়া আরে সংরক্ষণের জন্য কিউরিং করা হয় তখন ওইটা পড়ছিলাম। হ্যাঁ, চামড়া সংরক্ষণের জন্য সল্ট দিয়ে কিউরিং করে। সল্ট কি করে, তোমার ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোকে অ্যাটাক করতে দেয় না। দ্যাট ইজ এ কিউরিং। কিউরিং হচ্ছে তুমি জি স্যার। অসুস্থ হইলা, ঔষধ খাইলা, তাইলে তোমার কিউর হইলো, তোমার কিউরিং হচ্ছে, বুঝছো? তুমি যে জিনিসটা চাচ্ছ সেই জিনিসটাকে কোনো কেমিক্যালের মাধ্যমে, মেডিসিন ইটসেলফ এ কেমিক্যাল, কেমিক্যালের মাধ্যমে উদ্ধার করছো, দ্যাট ইজ কিউরিং। কিউরিং এর মিনিংটা ডিকশনারিতে দেখবা, তাইলে ক্লিয়ার হবে। কি করবা? আমি যখনই ক্লাস শুরু করি তখনই মুষলধারে বৃষ্টি হয় আর নেটওয়ার্কটা চলে যায়। গতকালকে কোনো ক্লাস নেই নাই, গতকালকে কোনো বৃষ্টি হয় নাই। আজকে ক্লাস 10:30 11টা বাজে বৃষ্টি শুরু হয়েছে, বুঝছো? আচ্ছা, ড্রাইং এও আমরা টেম্পারেচার দিই, কিউরিং এও আমরা টেম্পারেচার দিই, ঠিক আছে? কিন্তু ড্রাইং আর কিউরিং এর মধ্যে ডিফারেন্স হচ্ছে ড্রাইং এর সময় শুধুমাত্র শুকাবে, আর কিছু ঘটবে না। তো কিউরিং এর সময় কোনো না কোনো রিঅ্যাকশন ঘটবে, কোনো না কোনো চেঞ্জ আসবে, কেমিক্যাল চেঞ্জ আসবে। ক্লিয়ার? ওহে ক্লিয়ার? জি স্যার, মোটামুটি স্যার। মোটামুটি কেটা বলছো? নাম কি? আরেকবার কত মোটামুটি নাম চলে আসবে স্ক্রিনে। স্যার সনেট সাহা। মোটামুটি বলো স্যার আরেকবার। পুরোপুরি ক্লিয়ার না হ্যাঁ, স্যার। মোটামুটি কেউ, আরে নাম বলো। সনেট সাহা স্যার। সনেট সাহা, সনেট সাহা। ঘটনা হচ্ছে তুমি নিজে নিজে না পড়লে কোনোদিনই তো ক্লিয়ার হবে না। স্যার পড়াইলে কোনোদিন ক্লিয়ার হয়? সরে সরে আর ক খ বাদ দিয়া আজ পর্যন্ত কোনো কিছু ক্লাসে ক্লিয়ার হয়ে আসছো? জীবনে প্রথমবার ক্লিয়ার হয়ে গেছো কোনো কিছু? না স্যার। তাহলে এটা কিভাবে তুমি এক্সপেক্ট করো যে এটা তুমি এখনই ক্লিয়ার হয়ে যাবা? স্যার ওই জন্যই তো মোটামুটি বলছি স্যার। মোটামুটি বলে কোনো কথা নেই, আইদার ইউ আর ক্লিয়ার নাইদার ইউ আর নট। আচ্ছা, তো এগুলোকে পড়তে হবে, জি জিনিসগুলোকে স্যার। পড়তে হবে, পড়তে পড়তে ক্লিয়ার হবে। এখনো জানো, এখন জানো পরে ক্লিয়ার হবে। আচ্ছা, জি স্যার। এই গেল হচ্ছে পিগমেন্ট আর ডাইজের কাহিনী। এখন পিগমেন্ট দিয়ে যদি আমরা ডাইং করি বা প্রিন্টিং করি
তাহলে এই যে বাইন্ডার দিয়ে আলাদা একটা প্রলেপ তৈরি করছি না, এই কারণে ফ্যাব্রিকটা স্টিফ হয়ে যাবে। সনেট সাহা, স্টিফ অর্থ কি? এনিওয়ান এলস? স্টিফ? স্যার শক্ত টাইপ বোঝায় আর কি। গুগলে ওই করে মিনিং দিয়ে দিলেই চলে আসবে। শক্ত হয়ে যায়। আগে ফ্যাব্রিকটা যতটা নরম ছিল, মোলায়েম ছিল, ততটা থাকবে না, কারণ উপরে বাইন্ডারের একটা স্তর আছে, যার ফাঁকে ফাঁকে, যার মধ্যে মধ্যে পিগমেন্ট গুলা আটকা আছে, তাই না? তাই না? জি স্যার। আচ্ছা, এই কারণে পিগমেন্ট দিয়ে ডাইং করলে পুরো ফ্যাব্রিকটা একই রকম ভাবে শক্ত হয়ে যাবে, আর প্রিন্টিং করলে যেই জায়গাগুলোতে তুমি রং করছো, প্রিন্ট করছো, ওই জায়গাগুলো শক্ত হয়ে যাবে। এনে তোমরা এই যে ইয়ে আছে না, ওর নাম কি, এনামুল হাসানের গেঞ্জিটা দেখতেছো? এনামুল হাসান, আর ইউ দেয়ার? এনামুল হাসান, নাই না? আচ্ছা, এই যে শাহরিয়ার করিম সিফাত, ওর গেঞ্জিটা দেখতেছো? যদিও খুব ছোট করে লিখছে, হলুদ রং দিয়ে যে নামগুলো লিখছে। জি স্যার। আচ্ছা, সিফাত কি আছে এখানে? জি স্যার। তোমার ওই লেখাগুলা কিরকম? গেঞ্জিটা, বাকি গেঞ্জিটা কিরকম, আর লেখার জায়গাটা কিরকম? আরে লেখা যায় এগুলো স্যার শক্ত টাইপের হয় একটু। রাইট, স্যার, কজ ওইখানে পিগমেন্ট দিয়ে, বাইন্ডার দিয়ে প্রিন্ট করা হয়েছে। মোস্ট অফ দ্য কেস রাবার বাইন্ডার হিসেবে ইউজ করে, মোস্ট অফ দ্য কেস। রাবার বাইন্ডারটা একটু, রাবারের যে প্রিন্টটা, মানে রাবারটা একটু অন্যান্য বাইন্ডারের চেয়ে সফট, অন্যান্য বাইন্ডারের চেয়ে কি সফট। আইকার নাম শুনছো? আইকা? জি স্যার। আইকা হচ্ছে একটা বাইন্ডার, বুঝতে পারছো? কার কার বাসায় আইকা আছে? আজকে দেয়ালের মধ্যে আইকাটা মেখে দিবা, দেখো যেটা শুকায় গেলে ট্রান্সপারেন্ট হয়ে যায়। এই আইকার মধ্যে যদি তুমি পিগমেন্ট মিলাও, তারপরে দেয়ালের মধ্যে অ্যাপ্লাই করো, তাহলে এটা দেয়ালের মধ্যে আটকে যাবে, রঙিন হয়ে। দেয়ালের মধ্যে কোনো একটা আর্ট করবা, আইকা দিয়ে আর্ট করতে পারবা। আর গেঞ্জির মধ্যে করতে চাইলে রাবার বাইন্ডার লাগবে, অ্যাক্রাইলিক বাইন্ডার লাগবে, যেগুলো আমরা ফ্যাব্রিককে শক্ত করে আঁকড়ে ধরে, এরকম বাইন্ডার গুলা লাগবে। এনামুল হাসানের গেঞ্জিতেও সেম কাহিনী, পিগমেন্ট প্রিন্ট দিয়ে প্রিন্ট করা হয়েছে। দেখলে বুঝতে পারবা যে ওই প্রিন্টের জায়গাগুলো একটু শক্ত টাইপের থাকে। এইভাবে আমরা চাইলে পুরো ফ্যাব্রিকটাকেও প্রিন্ট করতে পারি বাইন্ডার দিয়ে। ওকে, জাস্ট রাফ ইয়ে দেখাই। বাইন্ডার গুলো যখন মনোমার আকৃতিতে থাকে, তখন ছোট 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 এরকম চেইন থাকে, আর এগুলো ফাঁকে ফাঁকে পিগমেন্ট গুলোকে আমরা মিশায় রাখি। যখনই সার্টেন টেম্পারেচার দেওয়া হয়, তখনই একটা বাইন্ডারের সাথে আরেকটা বাইন্ডারের রিয়েকশন হয়ে চেইন হয়ে যায়, লম্বা লম্বা চেইনে পরিণত হয়ে যায়। সে পাশেরটাকে বা তার কাছারটাকে এরকম করে করে একটা লম্বা পলিমার চেইন তৈরি করে ফেলে, আর এগুলোর ফাঁকে ফাঁকে বাইন্ডার গুলা আটকে যায়। তো সাধারণত শুধুমাত্র বাইন্ডার থাকলে খুব লম্বা লম্বা চেইন হয়। হ্যাঁ, পার্শ্ব শিকল মানে সাইড চেইন গুলো খুব কমই উৎপন্ন হয়, রেয়ার, একটা দুইটা করে উৎপন্ন হবে। তো এই সাইড চেইন গুলো যদি বেশি উৎপন্ন হয়, তাহলে ম্যাটেরিয়ালটা আরেকটু শক্ত হয়। এই সাইড চেইন গুলো উৎপন্ন হওয়ার জন্য আমরা এখানে ক্রস লিঙ্কিং এজেন্ট দিয়ে দিই। ক্রস লিঙ্কিং এজেন্টের ওই যে আগে বলছিলাম দুইটা
কি 3টা অ্যাক্টিভ সাইট থাকে। এই অ্যাক্টিভ সাইট গুলোর দ্বারা ওরা বিভিন্ন লম্বা লম্বা বাইন্ডারের চেন গুলোকে এই যে পার্শ্ব শিকল বানায় দেয়। বুঝতে পারছো? আবার এ যায় আরেকটা ক্রস লিঙ্কিং এজেন্টের সাথে মিলিত হয়ে আরেকটা পার্শ্ব শিকলের সাথে যুক্ত হয়। এইভাবে করে করে এক একজন এই ক্রস লিঙ্কিং এজেন্ট গুলো পার্শ্ব শিকলের সংখ্যা বাড়ায় দেয়, ফলে নেটওয়ার্ক তৈরি করে, একটা জালের মতো তৈরি করে। বুঝতে পারছো? ফলে এর মাঝখান থেকে পিগমেন্ট গুলো আর বের হয়ে আসতে পারে না। যদি ক্রস লিঙ্কিং এজেন্ট না দাও তাহলে দুইটা চেইনের মাঝখানে যে পিগমেন্ট গুলো আছে এগুলো হয়তো কিছুটা ধোয়ার সময় বের হয়ে আসবে, চেইন গুলোর ফাঁক দিয়ে কিছুটা। বাইন্ডারও তুমি যখন রাব করবা ঘষবা তখন বের হয়ে আসবে, কিন্তু ক্রস লিঙ্কিং এজেন্ট দিলে এটা আর হবে না, তখন 3 ডাইমেনশনাল নেটওয়ার্ক তৈরি করবে সে, যেহেতু তার 3টা 4টা করে অ্যাক্টিভ সাইট থাকে। এই ব্যাপারটা ক্লিয়ার? হ্যালো? কি ব্যাপার, কোনো সারা শব্দ দাও না, তাইলে তো। জি স্যার। স্যার এতক্ষণ তো আপনার কথা শুনিনি স্যার কিছু। আলহামদুলিল্লাহ, মেলা ভালো করছো। এমনিতে কথা কইতে অনেক কষ্ট লাগে, তার মধ্যে যদি আবার না শোনো, পুরাটারে রিপিট করতে হয় সে ব্যাপক বিনোদন। কোন পর্যন্ত শুনছিলা? স্যার ও ক্রস লিঙ্ক গুলো স্যার ইয়ে করে ওইগুলো ও পর্যন্ত ক্রস লিঙ্ক দেওয়া থাকলে তখন স্যার আর তো ও আচ্ছা, ওই পর্যন্তই বলছি, এরপরে জিজ্ঞেস করছি বুঝছো কিনা। তখন আর পিগমেন্ট গুলো বের হবে না, তখন বাইন্ডারটা খুব ভালো মতো একজন আরেকজনের সাথে, বাইন্ডারের চেইন গুলো একটা আরেকটার সাথে ক্রস লিঙ্ক করে থাকে, ফলে পিগমেন্ট গুলো খুব ভালো মতোই আটকে পড়ে। এই পর্যন্তই বলছি, এটাই বুঝছো কিনা সেটা জিজ্ঞেস করছি এতক্ষণ ধরে। ঠিক আছে? স্যার হ্যাঁ, কই কেউ কোনো শব্দ করে না? জি স্যার। আচ্ছা, এই পড়াগুলা হচ্ছে এখানে আইডিয়া দেওয়ার জন্য। এই এই সাবজেক্টের মধ্যে খুব অল্প অল্প করে পড়ানো হচ্ছে। এটাই যখন তোমরা আবার সেকেন্ড ইয়ারে উঠবা, এগুলাই আবার ঘুরে ঘুরে পাবা, তখন ক্লিয়ার হবা। এখন প্রথমবার শুনতেছো তো, এখন কখনোই ক্লিয়ার হবা না। 4 বছর ধরে এই জিনিসগুলোই পড়বা, আরো ডেপথে পড়বা, ডিটেলসে পড়বা, এবং ল্যাবে করবা। ল্যাবে প্রিন্টিং গুলা করানো হবে, ডাইং গুলা করানো হবে। বুঝতে পারছো? এই সাবজেক্টের কোনো ল্যাব নাই। এই জিনিসগুলোই 4 বছর ধরে আরো পড়বা, আরো করবা, বারবার পড়বা। বারবার একটা জিনিস পড়লে তখন বেশি ক্লিয়ার হয়। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এরপরের কেমিক্যালসটার নাম হচ্ছে অ্যান্টি ফোমিং এজেন্ট। অ্যান্টি ফোমিং এজেন্টটা হচ্ছে ফোম ক্রিয়েশন করতে দিবে না তোমার প্রিন্ট পেস্টে। প্রিন্ট পেস্টটা যখন বানাবা তখন তোমাকে এটা স্টাইরিং করতে হবে। থিকেনার, পিগমেন্ট, থিকেনার দিলে হচ্ছে ডাইজ, পিগমেন্ট দিলে হচ্ছে বাইন্ডার, এগুলো একটা আরেকটার সাথে ঘুটে, মানে স্টাইর করে, স্টায়ার, এসটি, এটার মানে কি?
স্টায়ারিং অর্থ কি? কোনো বাচ্চা নাই এটা বলতে পারে? এটা নাড়ানো। হ্যাঁ, স্যার স্টেপ। নাড়ানো খুব জোরে, সাধারণত মোটর দিয়ে পাখা দিয়ে তারপরে স্টাইল করা হয় হচ্ছে তোমার ফ্যাক্টরিতে। আর এখানে তুমি যখন ল্যাবে যখন তুমি বিকারের মধ্যে করবা তখন একটা কাঠি আছে কাচের, ওইটা দিয়ে স্টায়ার করবা, খুব ভালো মতো ঘুটে লাগা করতে হয়। তো তখন তুমি ওই যে ওয়েটিং এজেন্ট দিছো বা আদার্স সারফেক্টেন্ট টাইপের কেমিক্যাল দিবা, সেগুলোর কারণে তোমার ফেনা তৈরি হবে। তো অ্যান্টিফোমিং এজেন্টটা হচ্ছে ফেনাটাকে তৈরি হইতে দেয় না, কারণ প্রিন্ট মধ্যে ফেনা তৈরি হইলে এটা রিমুভ করাও যেমন অ্যাপ্লিকেশন করবে, প্রিন্টিং এর জন্য ক্ষতিকর। এই কারণে প্রিন্টিং এ অ্যান্টিফোমিং এজেন্ট মাস্ট। আচ্ছা, অ্যান্টিফোমিং এজেন্ট হিসেবে সাধারণত আমরা সিলিকন ইউজ করি, ডাইমিথাইল পলিসিলক্সেন। ডাইমিথাইল পলিসিলক্সেনটা দেখতে হচ্ছে সিলিকনের আর অক্সিজেনের একটা কার্বন চেইন, যেটাকে আমরা সিলিকন বলি। এইটার দুই পাশে মিথাইল থাকে, CH3, এগুলাকে বলি হচ্ছে ডাইমিথাইল। আর এটা একটা পলিমার চেইন, লম্বা চলতে থাকবে, সো এটাকে আমরা বলতেছি ডাইমিথাইল পলিসিলক্সেন। সিলিকন আর অক্সিজেন, সো সিলক্সেন। এইটুকু পার্ট বারবার রিপিট হবে, ওকে? আর শেষ মাথাটা এরকম আর এরকম, এই অংশটুকু বারবার রিপিট হয়ে লম্বা চেইন তৈরি হয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে যে কেমিক্যালটা সেটার নাম হচ্ছে হাইগ্রোস্কোপিং এজেন্ট। বিছানার চাদরও তো প্রিন্ট করে, তাই না? বিছানার চাদর প্রিন্ট করলে দেখবো ওই যে গেঞ্জিতে যে পিগমেন্ট দিয়ে প্রিন্ট করছো ওইরকম স্টিফ হয় না, খুব নরম হয়। কজ হচ্ছে এই বিছানার চাদরগুলোকে আমরা ডাইস দিয়ে প্রিন্ট করি, আর গেঞ্জিগুলো সাধারণত ছেলেদের গেঞ্জিগুলোকে আমরা পিগমেন্ট দিয়ে প্রিন্ট করি। আর মেয়েদের জামা কাপড়গুলো সবই আমরা ডাইস দিয়ে প্রিন্ট করি। মেয়েদের জামা কাপড় এরকম প্রিন্ট করলে তো কখনো দেখো নাই যে শক্ত হয়ে গেছে, তাই না? সব সময় এটা সফট থাকে, কজ সবগুলাই ডাইস দিয়ে প্রিন্ট করি। ডাইস দিয়ে প্রিন্ট করলে বাইন্ডার থাকে না, তাই সফট থাকে। আর পিগমেন্ট দিয়ে প্রিন্ট করলে বাইন্ডার থাকে, তাই একটু হার্ড হয়ে যায়, তাই তো? জি স্যার। জি স্যার। হাইগ্রোস্কোপিং এজেন্ট, হাইগ্রোস্কোপিং এজেন্টটা আমরা ইউজ করি হচ্ছে এরা বাতাস থেকে বা অ্যাটমসফিয়ার থেকে ওয়াটার মলিকুলকে শোষণ করতে পারে। গ্লিসারিন, শীতকালে গ্লিসারিন দেই কেন জানো? শরীর থেকে শীতকালে বাতাসে যেহেতু অ্যাটমসফিয়ারে জলীয় বাষ্প কম থাকে, জলীয় বাষ্প কিন্তু জিরো থাকে না, বর্ষাকালের মতো থাকে না, বর্ষাকালের চেয়ে কম থাকে, তাই না? তো শরীরের জলীয় বাষ্পগুলা বা গাছের যে জলীয় বাষ্পগুলো আছে সেগুলো উড়ে চলে যায়, এই জন্য দেখবে গাছের পাতা ঝরে পড়ে যায়, শরীরের চামড়া খসখসে হয়ে যায়। তো তখন আমরা যদি গ্লিসারিন দেই তাহলে আমাদের চামড়াটা ভেজা ভেজা থাকে, কজ অ্যাটমসফিয়ার থেকে সে জলীয় বাষ্প শুষে নিতে পারে, শুষে নিয়ে আমাদের চামড়ার কন্ট্যাক্টে রাখে, তাই তো? ওহে, তাই তো? জি স্যার। জি স্যার স্যার। গ্লিসারিন কি অ্যাটমসফিয়ার থেকে জলীয় বাষ্প শোষে নাকি গ্লিসারিনে এক্সট্রা জলীয় বাষ্প মানে জলীয় অংশটা আমাদের শরীরকে ড্রাই ওয়েট করে রাখে, মানে ভেজা ভেজা রাখে? বাছা, গ্লিসারিনের মধ্যে কোনো জলীয় বাষ্প থাকে না, এটা গ্লিসারিন ওয়েদার থেকে শোষণ অ্যাটমসফিয়ার করে থেকে রাখে, না জলীয় স্যার? বাষ্পকে শোষণ করে রাখে। আবার তুমি যদি গ্লিসারিনের সাথে কিছু পরিমাণ পানি মিশাও, মিশায় তারপরে শরীরের মধ্যে অ্যাপ্লাই করো, তাহলে ওই পানিটা শরীরের মধ্যে থাকবে, গ্লিসারিন থেকে বেরোতে পারবে না। মানে গ্লিসারিন যদি একদমই
জলীয় বাষ্পহীন থাকে তাহলে সে তার আশেপাশে যেখানে জলীয় বাষ্প পাবে সেটাকে শোষণ করে নিয়ে আসবে। এই জন্য এটা একটা হাইগ্রোস্কোপিং এজেন্ট। হাইগ্রো মানে পানিকে শোষণ করে, পানি শোষণ করার পদার্থ, ঠিক আছে। জি স্যার। আরো কিছু কিছু পদার্থ হাইগ্রোস্কোপ দেখায় যখন তোমার অ্যাটমসফিয়ারে প্রচুর জলীয় বাষ্প থাকে, যেমন লবণ। বর্ষাকালে দেখবা লবণ ভিজে যায়, লবণের বাটিতে লবণ ভিজে যায় না, হচ্ছে হাইগ্রোস্কোপ করতে, মানে কিছু জলীয় বাষ্পকে শোষণ করে। শীতকালে আবার হয় না, শীতকালে জলীয় বাষ্প আছে, কম আছে, এই কারণে আর যে হাইগ্রোস্কোপিং পাওয়ার, সেই পাওয়ারের সাথে অ্যাটমসফিয়ারের জলীয় বাষ্প সাফিসিয়েন্ট না, যথেষ্ট না, শোষণ করার মতো না। আই বাত সমাজ মে? Yes, কথা sir. বুঝতে পারছো? আচ্ছা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। না বুঝলে কইরা লইবা, বুঝা লইবা, পরে বুঝবা। জি স্যার। আচ্ছা, লোশন, লোশনটা কি জানো? আমরা যে শীতকালে লোশন মাখি, লোশন এক ধরনের ইমালশন। এখানে অনেক ধরনের ম্যাটেরিয়াল মিশানো আছে। ইমালসিফাইং এজেন্ট তো লাগবেই। ইমালসিফাইং এজেন্ট, ইমালশন, ডিসপারশন, এগুলো পড়াইছিলাম না তোমাদের? জি স্যার। গরুর দুধ যেরকম এক ধরনের ইমালশন, লোশন এক ধরনের ইমালশন। লোশনের মধ্যে তেল আছে, ভিটামিন ই আছে, তারপরে গ্লিসারিন থাকে, ওয়াটার থাকে, এরকম আরো অনেক ধরনের পদার্থ যেটা তোমার স্কিনের জন্য উপকারী, এগুলা সব মিলানো থাকে। মিলায়া ইমালসিফাইং এজেন্ট দ্বারা এগুলাকে পানির মধ্যে স্প্রেড করে দেওয়া হয়। ওয়াটারের পরিমাণ কম থাকে তাই এটার ভিসকোসিটি বেশি থাকে। দুধে ওয়াটারের পরিমাণ বেশি থাকে তাই ভিসকোসিটি কম থাকে। দুধও যেমন ইমালশন, লোশনও ইমালশন, শ্যাম্পুও ইমালশন। মাথায় যে শ্যাম্পু দাও এটা ইমালশন না একটা? সব জি চুপ স্যার। করে। এই তোমাদের ইয়া পড়াইছিলাম না, মিক্সচার দুই প্রকার, হোমোজেনাস, হেটারোজেনাস। ওইখানে পড়াইছিলাম না ডিসপারশন আর ইমালশনের মধ্যে পার্থক্য, ডিসপারশন, ইমালশন, সাসপেনশন। হ্যাঁ পড়াইছি? আর না পড়ে লেগে পড়ান নাই, পড়ে লেগে পড়াইছেন। একবার একটা জিনিস পড়াই কেন, পরবর্তীতে ওটার এক্সাম্পল দেওয়ার জন্য। তো 4 বছর ধরে এগুলার এক্সাম্পল পাবা, যাতে করে তুমি নিজে নিজে পড়ে ওটাকে বুঝে ফেলতে পারো। আচ্ছা, তো গ্লিসারিন ইউজ করে, ইউরিয়া ইউজ করে। ইউরিয়াও হাইগ্রোস্কোপিক। ইউরিয়া, ইউরিয়া যে সার আছে না, ওইটাই ইউরিয়া। ওইটাকে তুমি, ইউরিয়া সারগুলো সবসময় দেখবে পলিথিনের প্যাকেটের মধ্যে বেচে, পলিথিনের প্যাকেটে প্যাক করা থাকে। আর নাইলে ইউরিয়া ভিজে, ওই যে সারগুলা যে গোল গোল গুঁড়া গুঁড়া করে রাখে, ওগুলা ভিজে গলে একটা আরেকটার সাথে লেপটায় দলা দলা হয়ে যাবে। ইউরিয়া সারের প্যাকেট দেখছো? জি স্যার। পলিথিন দিয়ে ইয়ে করা থাকে যাতে বাতাস ঢুকতে না পারে, জলীয় বাষ্প ঢুকতে না পারে। ইউরিয়াও হাইগ্রোস্কোপিক। অ্যাটমসফিয়ারে যায়, একটা রুমের মধ্যে এক বস্তা ইউরিয়া সার রাখা দিবা খোলা, পরের দিন ওই রুমে ঢুকবা, দেখবো ওই রুমে কোনো জলীয় বাষ্প নেই, সব সার শোষণ করে নিয়ে গেছে। আচ্ছা, এগুলাকে আমরা প্রিন্ট পেস্টের মধ্যে এই কারণে দেই, প্রিন্ট পেস্ট দিয়ে যখন আমরা ফ্যাব্রিকটাকে প্রিন্ট করব, তারপরে আমরা ড্রাই করে ফেলি। ড্রাই করি এই কারণে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতে পেস্টটা লেপটে না যায়। ফ্যাব্রিকটাকে তো আমরা রাউন্ড করে ফেলবো, এরকম গোল করে, গোল করে আমরা এটাকে প্রিজার্ভ করি, অথবা এইভাবে এইভাবে একটা আরেকটার উপরে থাক থাক করে প্রিজার্ভ করি। হ্যাঁ, একটা আরেকটার সাথে যাতে লেপটে না যায় সেই কারণে আমরা প্রিন্ট করার পরে ড্রাইং করে তারপরে স্টোর করি। আর নাহলে তো ডিজাইন লেপটায় যাবে, লেপটায় যাবে না। ওহে কমন সেন্স অ্যাপ্লাই করো।
সব চুপ। হ্যালো স্যার, বলেন বলেন। স্যার সবগুলো স্যার নতুন নতুন লাগতেছে স্যার, নতুন